আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হেলেটসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত টপিক দ্য গিফট অব দ্য মিঝাই এর দ্বিতীয় পার্ট অর্থাৎ ক্রিটিক্যাল সামারি সিম্বল সহ বাকি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করব। এই টপিকটির ফার্স্ট পার্টে আলোচনা আমরা এটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, পারপাস, থিম সহ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর এই সেকেন্ড পার্টে আমরা এটির ক্রিটিক্যাল সামারি সিম্বলস এবং নামকরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যারা ফার্স্ট পার্টি দেখোনি অবশ্যই আগে ফার্স্ট পার্টি দেখে তারপর এই সেকেন্ড পার্টি দেখবে, তাহলে আশা করি এই টপিকটি খুব ভালোভাবে বুঝতে পারবে। ফার্স্ট পার্টির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। তো চলো শুরু করি আজকের আলোচনা। দ্য গিফট অব দ্য মিঝাই টপিকটির প্লটের শুরুতে আমরা দেখতে পাবো যে এই টপিকটির প্রধান দুটি ক্যারেক্টার ডেলা ডিলিংহাম ইয়ং এবং জিম ডিলিংহাম ইয়ংয়ের পরিচয় দেওয়া হচ্ছে। জিম ও ডেলা তারা দুজন হচ্ছে একটি ম্যারিড কাপল। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন এবং তারা দুজন বর্তমানে নিউ ইয়র্কের একটি শহরে ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। জিম একটি জব করেন, সেখানে পূর্বে তার বেতন ছিল প্রতি সপ্তাহে $30, কিন্তু আনফর্চুনেটলি তার স্যালারি $10 কমিয়ে $20 নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এখন থেকে তার প্রতি সপ্তাহে ইনকাম $20, যার কারণে তার ফ্যামিলি চালাতে খুব হিমশিম খেতে হচ্ছে। দেখা যাচ্ছে যে তারা দুজন খুব দারিদ্রতার মধ্য দিয়ে তাদের দিনানিপাত করছেন। তারা যে বাসায় বসবাস করতেন সেখানে তাদের যে কলিং বেল ছিল সেটি খারাপ হয়ে গেছে, সেটি পর্যন্ত ঠিক করতে পারছেন না। এবং ডেলার যে লম্বা লম্বা চুলগুলো আছে তার চুলগুলো চিরুনি করার জন্য ভালো একটা চিরুনিও নেই। অন্যদিকে দেখা যাচ্ছে জিমের একটি গোল্ডেন ওয়াচ ছিল, যে ওয়াচের যেই ফিতাগুলো ছিল ওই ফিতাগুলো পর্যন্ত জরাজীর্ণ হয়ে গিয়েছে, নতুন ফিতা কেনার টাকাও তার কাছে নেই। এভাবেই তাদের ফ্যামিলিটি চলছিল। কিন্তু ফ্যামিলিতে যদিও অভাব অনটন থাকে, তাদের দুজনের মাঝে যেই ভালোবাসা, ভক্তি, বিশ্বাস রয়েছে সেটা চরম। দেখা যাচ্ছে যে তাদের দুজনের যেই সম্পদ রয়েছে তারা মনে করেন যে তাদের দুজন একে অপরের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ ছাড়াও তাদের কাছে বস্তুগত সম্পদ তেমন কিছু নেই। জিমের কাছে তার বস্তুগত সম্পদ হচ্ছে মাত্র তার একটি গোল্ডেন ওয়াচ, তাও যেটির ফিতা নেই। আর ডেলার কাছে বস্তুগত যদি সম্পদ থেকে থাকে সেটা হচ্ছে তার লম্বা চুল। এর বাহিরে তাদের অন্য কোনো ধরনের বস্তুগত সম্পত্তিও নেই। এমন অবস্থাতেই তারা দিনানিপাত করছিলেন। তবে তাদের দুজনের মাঝে একে অপরের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। যাই হোক, আজ 24 ডিসেম্বর। আমরা জানি যে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, খ্রিস্টানদের যে বড়দিন রয়েছে ক্রিসমাস ডে, সেটি সাধারণত 25 ডিসেম্বর হয়ে থাকে। আর আজ 24 ডিসেম্বর, অর্থাৎ আজ রাত হচ্ছে ক্রিসমাস ইভ। এই ক্রিসমাস ইভে ডেলা ভাবতেছে তার হাজব্যান্ডকে কোনো একটি গিফট দিবে, কিন্তু সে তো জানে তার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই। তখন সে একটি ছোট্ট ব্যাংকে পূর্ব থেকে টাকা জমিয়ে রাখত, অর্থাৎ সে যখন বাজার করত, এদিক সেদিক তার ফ্যামিলির কোনো আসবাবপত্র কিনতে যেত, সেখানে অনেক বেশি দর কষাকষি করে সামান্য পরিমাণ টাকা সে আস্তে 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 জোগাড় করত। সেই টাকাগুলো সে প্রায় কয়েক মাস থেকে জমা করে তার ব্যাংকে রেখেছে। সে তখন ভাবলো আজকে যেহেতু ক্রিসমাস ইভ, আজকে জিমকে কিছু গিফট করতে হবে, দেখি বক্সে কত টাকা আছে। তখন সে তার বক্সটি, যে টাকার যে ব্যাংকটি ছিল সেটি ভাঙলো। ভেঙে দেখলো সেখানে বেশি ডলার পায়নি, মাত্র $1.87 পেয়েছে। অর্থাৎ বাংলা টাকায় আমরা যদি বলি $1.87, এরকম $1.87 সে পেয়েছিল। এবং এই টাকাগুলো সে অনেক কষ্টে জোগাড় করেছে। সে যখন বাজারে সবজি কিনতে গিয়েছে, মাছ কিনতে গিয়েছে বা অন্যান্য আসবাবপত্র কিনতে গিয়েছে, সেখানে অনেক বেশি দর কষাকষি করে সামান্য পরিমাণ অর্থ জমা করতে করতে এখন পর্যন্ত তার কাছে জমা হয়েছে $1.87। কিন্তু সে এটা দিয়ে দেখে তো সে বেশি হতাশ হয়ে গেল। সে ভাবলো এই $1.87 দিয়ে তো তার হাজব্যান্ড ডেলার জন্য ভালো কোনো গিফটও কিনতে পারবে না। এই অবস্থায় সে যে তার হাজব্যান্ড থেকে কোনো প্রকার টাকা নেবে বা ডলার নেবে সেই অবস্থাও নেই, কারণ সে জানে তার হাজব্যান্ডের স্যালারিও কমিয়ে দেওয়া হয়েছে। তাদের ঘরে যে ডোর বেল রয়েছে সেটাও নষ্ট, ঘরে যে ভ্যাকিউম রয়েছে সেটা নষ্ট, তাদের ঘরের সামনে একটি চিঠির বক্স ছিল, অর্থাৎ যেখানে মানুষ চিঠি রাখতো, সেটিও নষ্ট হয়ে গিয়েছে, সেখানেও কেউ এখন চিঠি রাখে না। এরকম একটা জরাজীর্ণ অবস্থা। এই অবস্থায় সে তার হাজব্যান্ডের কাছে টাকাও চাইতে পারবে না। তখন সে হতাশ হয়ে তাদের ঘরে যেই শেভি কোচ রয়েছে সেখানে বসলো এবং বসে চিন্তা ভাবনা করলো যে কি করা যায়। ভাবতে ভাবতে সে যখন তার রুমের জানালার দিকে তাকালো, সেখানে জানালা যে গ্লাস ছিল ওই গ্লাসে সে নিজেকে দেখতে পায় এবং দেখে সে ভাবতে ভাবতে তার মাথায় যে
চুল রয়েছে, আমরা জানি যে ডেলার অনেক লম্বা লম্বা চুল রয়েছে, তার চুলগুলো প্রায় তার গিরার নিচ পর্যন্ত চলে আসে। সে তার চুলগুলো দেখতে পায় এবং সেটার যে বেনি ছিল অর্থাৎ বাঁধা ছিল, বাঁধা চুলকে ছেড়ে দেয়। তখন সে দেখতে পায় যে তার চুলগুলো অনেক লম্বা, চুলগুলো প্রায় গিরা পর্যন্ত চলে আসে। এটা দেখে সে মনে মনে হঠাৎ করে একটা নতুন চিন্তা করলো যে কি করা যায়। অর্থাৎ সে এখন সিদ্ধান্ত নিয়েছে সে এখন কিভাবে তার হাজব্যান্ডকে পছন্দের একটি গিফট দিতে পারবে। অলরেডি সে সিদ্ধান্ত নিয়ে নেয়, আর তার সিদ্ধান্ত হলো যে তার মাথায় যে লম্বা লম্বা চুলগুলো আছে সে এই চুলগুলো বাজারে যাবে, এক দোকানের কাছে বিক্রি করবে, অর্থাৎ চুলগুলো কেটে বিক্রি করে দিবে। যে টাকা পাবে বা যে ডলার পাবে সে ডলার দিয়ে সে হয়তো তার হাজব্যান্ডের জন্য একটি পছন্দের গিফট কিনতে পারবে। এটা ভেবে সে সাথে সাথে আবার তার চুলগুলোকে আবার বেঁধে নেয়, বেঁধে সে রুম থেকে বেরিয়ে পড়ে। তার অ্যাপার্টমেন্ট ত্যাগ করে সে কিছু দূর গিয়ে স্যাফ্রনিজ হেয়ার গুডস স্টোরে যায়। অর্থাৎ আমরা জানি এই স্টোরিটিতে একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে যার নাম হচ্ছে স্যাফ্রনি, যিনি হচ্ছেন মূলত একটি হেয়ার গুডস স্টোরের মালিক। অর্থাৎ যেখানে চুলের বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি করা হয় ওই রকম একটা দোকানের মালিক তিনি। তখন ডেলা ওই স্যাফ্রনির দোকানে যায় এবং সেখানে গিয়ে তাকে বলে যে আমি আমার মাথার চুলগুলো বিক্রি করতে চাই, আপনি আমাকে কত ডলার দিবেন। তখন মিসেস স্যাফ্রনি বলেন যে আমি তোমাকে কত ডলার দিব, আগে তো তোমার চুলগুলো দেখতে হবে, আগে তোমার চুলগুলো দেখাও, পছন্দ হলে কিনে নেব। তখন সে তার মাথার চুলের বেনি খোলে এবং লম্বা করে ছেড়ে দেয়। তার লম্বা লম্বা চুলগুলো দেখে মিসেস স্যাফ্রনির পছন্দ হয়। তিনি তাকে বলেন যে আমি তোমার চুলগুলো কেটে রেখে দিতে পারবো, তবে বিনিময়ে আমি তোমাকে $20 দেব। এত লম্বা লম্বা চুলগুলোর বিনিময়ে সে মাত্র $20 পাবে। এটা ভেবে সে প্রথমে কিছুটা বিচলিত হয়, কষ্ট পায়। পরে সে মনে মনে ভাবে যে হ্যাঁ, এই $20 দিয়ে হয়তো সে তার হাজব্যান্ডের জন্য একটি ভালো গিফট কিনতে পারবে। অন্যদিকে প্রায় রাত ঘনিয়ে আসতেছে, আর হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আছে, এই সময়ের মধ্যে তাকে কিনতে হবে। তখন সে কিছুটা মন খারাপ করে সে মিসেস স্যাফ্রনিকে বলে, ওকে, আমি আমার চুল বিক্রি করতে রাজি আছি, আপনি কেটে নিতে পারেন। তখন মিসেস স্যাফ্রনি একটি কেচি দিয়ে তার সুন্দর চুলগুলোকে কেটে নেয় এবং বিনিময়ে $20 দেয়। সে বলে তাড়াতাড়ি কেটে নেন এবং $20 তাড়াতাড়ি দেন, কারণ আর মাত্র 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টার মধ্যে আমাকে গিফট কেনার জন্য ব্যয় করতে হবে। তখন সে চুলগুলো বিক্রি করে এবং $20 নিয়ে পরবর্তী 2 ঘন্টা সে তার হাজব্যান্ডের ভালো গিফট কেনার জন্যে ব্যয় করে। সেই 2 ঘন্টা সে শহরের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে তার হাজব্যান্ডের জন্য কি কেনা যায় সেটা চেক করতে থাকে। হঠাৎ করে সে একটি ঘড়ির দোকানে গিয়ে তার হাজব্যান্ডের জন্য একটি ঘড়ির প্লাটিনাম চেইন দেখে সে পছন্দ করে ফেলে। অর্থাৎ সে এটা ভাবে যে তার হাজব্যান্ডের যেই গোল্ডেন ওয়াচটি রয়েছে সেটির যেই ফিতা রয়েছে ওই ফিতাগুলো জরাজীর্ণ হয়ে রয়েছে, যার কারণে জিম তার ঘড়িটি হাতে পর্যন্ত দেয় না, পকেটে রেখে দেয়। আর এই গোল্ডেন ওয়াচের সাথে এই প্লাটিনাম চেইন ভালোই মানাবে। সে ভাবতে থাকে যে এই প্লাটিনাম চেইনটি হয়তো মালিক তার হাজব্যান্ডের জন্যই কিনেছিল, অর্থাৎ একদম পারফেক্ট হবে। এবং যথারীতি সে ওই প্লাটিনাম চেইনটি কিনে নিয়ে বাসায় চলে যায়। বাড়িতে ফিরে এসে সে তার চুলগুলোকে কার্লস করে রাখে এবং যখন সে তার জানালার পাশের গ্লাসে নিজের দিকে তাকায় তখন সে তার ছোট ছোট চুলগুলো দেখে সে ভাবতে থাকে তাকে কনি আইল্যান্ডের কোরাস গার্লের মতো লাগে। অর্থাৎ ওই সময়কার একটি আইল্যান্ড রয়েছে, সেটির নাম হচ্ছে কনি আইল্যান্ড, সেখানকার একটি কোরাস গার্ল বা ছোট্ট স্কুল বালিকার মতো তাকে মনে হচ্ছে। এটা ভেবে সে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়, সে মনে মনে অনেকটা কষ্ট পায়, কারণ চুলগুলো তার পছন্দের এবং তার জীবনের একমাত্র ম্যাটেরিয়াল পজেশন বা বস্তুগত সম্পত্তি ছিল, আজকে সেটাও হারিয়েছে। যাই হোক, ইতিমধ্যে সে শুনতে পাচ্ছে যে তার হাজব্যান্ড জিম হেঁটে বাসার দিকে আসতেছে। তার পায়ের আওয়াজ শুনতে পেয়ে সে দরজার বাঁ পাশে গিয়ে দাঁড়ায়। যখন তার হাজব্যান্ড জিম ঘরে আসে, দরজা থেকে ঘরে ঢোকার পর সে যখন তার ওয়াইফ ডেলাকে দেখতে পায়, সে দেখে কিছু না বলে একদৃষ্টে তাকিয়ে আছে অবাক হয়ে। অর্থাৎ সে অবাক হয়ে তার ওয়াইফের দিকে তাকিয়ে আছে। ডেলা তার হাজব্যান্ডের এই ব্যাপারটি দেখে অবাক হয়ে তাকিয়ে দেখে সে কিছুটা কষ্ট পায়। তখন সে দৌড়ে গিয়ে তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে এবং সে স্বীকার করে যে আমি আমার চুলগুলো বিক্রি করে দিয়েছি এবং বিক্রি করে সেই টাকা দিয়ে সাথে আমার কাছে $1.87 ছিল, সেগুলো আমি একসাথ করে তোমার জন্য একটি গিফট কিনেছি। আর তুমি মনে কিছু নিও না, মনে কষ্ট নিও না, কারণ তুমি জানো যে আমার চুলগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। ইনশাল্লাহ আমার চুলগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে,
তখন আমাকে হয়তো ভালো লাগবে। আর এখন আমার চুল নেই তাই বলে কি তুমি আমাকে পূর্বের মতো পছন্দ করো না? তোমার কি আমার প্রতি পূর্বের মতো অ্যাট্রাকশন নেই? তুমি কি আমাকে পূর্বের মতো ভালোবাসো না? এভাবে সে প্রশ্ন করতে থাকে। তখন জিম তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে যে তুমি যেভাবে ভাবতেছো ব্যাপারটা সেই রকম না। আমি তোমার দিকে কেন অবাক হয়ে তাকিয়েছি তুমি সেটা একটু পরে বুঝতে পারবে। আর হ্যাঁ, তুমি যে বলছো আমি কি তোমাকে পূর্বের মতো ভালোবাসি কিনা, অবশ্যই আমি তোমাকে পূর্বের মতোই ভালোবাসি। তুমি যেমনই হও না কেন তোমাকে আমি জীবনে সব থেকে বেশি ভালোবাসি। এভাবেই বলে সে তার স্ত্রীকে কনভিন্স করে এবং বলে যে এই ব্যাগটা খুলে দেখো, এই ব্যাগে দেখতে পাবো যে আমি তোমার জন্য কি গিফট নিয়ে এসেছি এই ক্রিসমাস ইভ উপলক্ষে। ওই গিফটটি দেখে তুমি বুঝতে পারবে কেন আমি তোমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন ডেলা তার হাজব্যান্ডের হাত থেকে ব্যাগটি নেয় এবং ব্যাগটি খুলে দেখে যে তার হাজব্যান্ড তার জন্যে কয়েকটি সুন্দর সুন্দর চিরুনি নিয়ে এসেছিল। আর ওই চিরুনিগুলো যখন তারা বাইরে ঘুরতে যেত বা বিভিন্ন কাজে বাইরে যেত তখন ডেলা ওই দোকানের সামনে, যে দোকানে চিরুনিগুলো বিক্রি হতো ওই দোকানের সামনে জানালা দিয়ে এবং গ্লাসের ফাঁকি দিয়ে ওই চিরুনিগুলোর দিকে তাকিয়ে থাকতো। কিন্তু তার কাছে অর্থ না থাকার কারণে, টাকা না থাকার কারণে সে ওই চিরুনিগুলো পূর্বে নিতে পারেনি। যার কারণে জিম ভাবলো যে আমার ওয়াইফ প্রায় এই চিরুনিগুলোর দিকে তাকিয়ে থাকতো কিন্তু অর্থের অভাবে নিতে পারেনি, আজকে আমি তাকে এই চিরুনিগুলো গিফট করব। যার কারণে সে ওই চিরুনিগুলো তার জন্য গিফট নিয়ে এসেছে। কিন্তু এখন তো তার স্ত্রীর মাথায় চুল নেই, এই চিরুনিগুলো দিয়ে কী হবে? যার কারণেই জিম বলল কেন আমি তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম অবাক হয়ে, এখন আশা করে বুঝতে পেরেছো, কারণ পছন্দের চিরুনিগুলো তুমি এখন আর ব্যবহার করতে পারবে না, এগুলো এখন অকেজো হয়ে গেছে। তখন ডেলা বলল তুমি বিচলিত হও না, কারণ আমার চুলগুলো খুব দ্রুত বড় হয়ে যায়, খুব দ্রুত বড় হয়ে গেলে আমি এই চিরুনিগুলো ব্যবহার করতে পারবো, এখন আমি এগুলো জমা করে রেখে দেই, তুমি চিন্তা করো না। এবং এটা তুমি দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন ডেলা তার টেবিলের ওপর থেকে একটি বক্স নিয়ে আসে এবং বক্স এনে খুলে দেখায় যে দেখো তোমার জন্য আমি কত সুন্দর প্লাটিনাম চেইন কিনে নিয়ে এসেছি, যেটি তুমি তোমার হাতের ঘড়িতে ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমার হাতে যে ঘড়ি ছিল গোল্ডেন ওয়াচ, সেটি তো ফিতা নষ্ট হয়ে গেছে, যার কারণে তুমি এখন হাতে দিতে পারো না, তুমি পকেটে রাখো। এখন থেকে আশা করি তুমি এই চেইনগুলো ব্যবহার করে তোমার ঘড়িটি হাতে লাগিয়ে রাখতে পারবে। এখন থেকে তুমি এই ঘড়িটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি আমার চুলগুলো বিক্রি করেই মূলত তোমার জন্যে এই প্লাটিনাম চেইন কিনে নিয়ে এসেছি। এটি দেখার পর জিম আরও বেশি অবাক হয়ে যায়। সে বলে আচ্ছা এক কাজ করা যায় কি না, যে আমরা আমাদেরকে যে গিফটগুলো দিয়েছি, অর্থাৎ আমি তোমাকে যে গিফট দিয়েছি এবং তুমি আমাকে যে গিফট দিয়েছো, আমরা গিফটগুলোকে এখন জমা করে রাখি, এগুলো এখন আমরা ব্যবহার না করি এবং এটা নিয়ে কোনো কথা না বলি। তুমি মনে হয় কফি বানাচ্ছিলে, কফি হয়েছে কিনা, থাকলে দাও। এটা বলার পর ডেলা কিছুটা অবাক হয়ে যায়। সে বলল কেন, কি হয়েছে? তখন জিম বলল যে তুমি যেমন তোমার চুলগুলো বিক্রি করে আমার জন্যে প্লাটিনাম চেইন কিনে নিয়ে এসেছো, কিন্তু ঠিক সেমভাবে আমিও আমার হাতে যেই গোল্ডেন ওয়াচ ছিল, আমিও আমার সেই গোল্ডেন ওয়াচটি বিক্রি করে ওই টাকা দিয়ে তোমার জন্যে এই চুলের চিরুনিগুলো কিনে নিয়ে এসেছি। অর্থাৎ আমি যেমন চিরুনি নিয়ে এসেছি সেই চিরুনি এখন অকেজো হয়ে গেছে কারণ তোমার মাথায় চুল নেই, ঠিক সেম তুমি চুল বিক্রি করে যেই প্লাটিনাম চেইন নিয়ে এসেছো সেই চেইনটি এখন অকেজো হয়ে গেছে, কারণ আমিও তোমার মতো আমার ঘড়িটি বিক্রি করেই তোমার জন্য এই গিফটগুলো কিনে নিয়ে এসেছি, যার কারণে এখন দুটি গিফট অকেজো হয়ে গেছে। সো এই ব্যাপারগুলো নিয়ে এখন আমরা আলোচনা না করি। মনে হয় তুমি কফি বানাচ্ছিলে, যদি বানিয়ে থাকো তাহলে কফি দাও। এভাবেই মূলত এই স্টোরিটির সমাপ্ত হয়েছে। যাই হোক, এটিকে আমরা একটি লাভ স্টোরি বলতে পারি, কারণ এই স্টোরিটিতে আমরা দেখেছি যে একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য এবং একজন ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য তাদের ভালোবাসার কত বড় প্রমাণ স্থাপন করতে সক্ষম হয়েছে। যাই হোক, এই স্টোরিটির শেষে ন্যারেটর উইলিয়াম সিডনি পোর্টার একটি মন্তব্য করে গেছেন। সেটি হলো, দো দ্য ন্যারেটর ডিসক্রাইবস ডেলা অ্যান্ড জিম অ্যাজ ফলিশ, he also proclaims that among those who gives and receive gifts they are the wisest. অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে ন্যারেটর ডেলা এবং জিম তাদের দুজনকে ফলিশ বা বোকা বলে সম্মোহিত করেছে। তিনি মনে করেন যে মানুষের আয় বুঝে ব্যয় করা উচিত। যেহেতু তাদের ফ্যামিলিতে আয় তেমন নেই, তাদের প্রয়োজনের অতিরিক্ত
অর্থাৎ যে কোনো কিছুর অতিরিক্ত করা তাদের জন্য ঠিক হয়নি, যার কারণে তিনি তাদেরকে ফলিশ বা বোকা বলে অবহিত করেছেন। এবং পরবর্তীতে তিনি এটাও বলেছেন, হ্যাঁ, যেই মানুষগুলো গিফট দেয় এবং নেয় তারা সবাই মূলত ওয়াইজেস্ট হয়ে থাকে। অর্থাৎ তিনি প্রথমে পলিশ বলেছেন, পরবর্তীতে তাদেরকে ওয়াইজেস্ট বলেছেন, উৎসাহিত করেছেন। এই বলেই তিনি মূলত এই স্টোরিটি রচনা সম্পন্ন করেছেন, শেষ করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গাইস, এখন আমরা এই স্টোরিটির নামকরণের ইতিহাস জানব, অর্থাৎ কেন উইলিয়াম সিডনি পোর্টার এই স্টোরিটির নামকরণ করেছিলেন দ্য গিফট অব দ্য মিঝাই নামে। দ্য গিফট অব দ্য মিঝাই নামের পেছনে একটি গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর সেটি হলো খ্রিস্টান ধর্মের প্রবর্তক হজরত ঈসা আলাইহিসসালাম, অর্থাৎ যিনাকে যীশু খ্রিস্ট বলা হয়। যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি যখন নিউবর্ন বেবি ছিলেন, তখন ওই নিউবর্ন বেবিকে 3 জন ব্যক্তি দেখেই চিনে ফেলে। 3 জন ব্যক্তি যাদেরকে মিঝাই বলা হতো। সেই 3 জন ব্যক্তি যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছেন, নিউবর্ন বেবি ছিলেন, ওই নিউবর্ন বেবিকে দেখে তারা বলে যে এই শিশুটি যেন তেন কোনো মানুষ হবে না, সে পৃথিবীতে এমন কিছু করে দেখাবে যেটা পূর্বে কেউ পারেনি। এটা তারা ওই নিউবর্ন বেবিকে দেখেই বুঝে ফেলে তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে। এটা বুঝে যাওয়ার কারণে তখন ওই 3 জন ব্যক্তি যাদেরকে মিঝাই বলা হতো, তারা যীশু খ্রিস্টকে, অর্থাৎ তিনি যখন নিউবর্ন বেবি ছিলেন তখন তাকে উদ্দেশ্য করে কিছু গিফট দিয়েছেন, কিছু উপহার দিয়েছেন, এবং দিয়ে তারা এটা বলেছেন যে এই নিউবর্ন বেবিটি আসলে যা তা কোনো মানুষ নয়, সে বড় হয়ে এমন কিছু করে দেখাবে যেটা পূর্ববর্তীতে পৃথিবীর কেউ পারেনি। এবং তাদের কথাটি কিন্তু সত্য হয়েছে। যীশু খ্রিস্ট যখন বড় হয়েছেন তখন তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক হয়েছেন এবং তিনি এমন কিছু করে দেখিয়েছেন যেটা বিশ্বে অন্য কেউ করে দেখাতে পারেনি। ওই যীশু খ্রিস্টকে, অর্থাৎ নিউবর্ন বেবিকে দেখে যেই 3 জন ব্যক্তি তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে বুঝে ফেলেছিল যে তিনি বড় হয়ে এমন কিছু করে দেখাবেন যেটা অন্য কেউ পারেনি, ওই 3 জন ব্যক্তিকে মূলত মিঝাই বলা হতো। এবং সেই মিঝাই, অর্থাৎ ওই 3 জন ব্যক্তি তখন এই নিউবর্ন বেবিকে উদ্দেশ্য করে গিফট পাঠিয়েছে বা উপহার সামগ্রী দিয়েছে তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে। এবং এই স্টোরিতে আমরা দেখেছি যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, অর্থাৎ হাজব্যান্ড তার ওয়াইফকে এবং ওয়াইফ তার হাজব্যান্ডকে ভালোবেসে তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে এমন কিছু উপহার দিয়েছে যাতে তারা দুজনেই অবাক হয়েছে। মূলত এখানে ন্যারেটর উইলিয়াম সিডনি পোর্টার তাদের এই গিফটকে যীশুখ্রিস্ট জন্মের পর যে মিঝাইরা গিফট দিয়েছেন ওই গিফট করা ব্যক্তিবর্গের সাথে তুলনা করেই, সামঞ্জস্য রেখেই এই স্টোরিটির নামকরণ করেছেন দ্য গিফট অব দ্য মিঝাই, অর্থাৎ মিঝাইদের গিফট বা উপহার। ঠিক আছে, একটু খেয়াল করবে, মূলত উইলিয়াম সিডনি পোর্টার ওই 3 জন ব্যক্তি যাদেরকে মিঝাই বলা হতো, যারা তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছেন, নিউবর্ন বেবি ছিলেন, তখন যীশুখ্রিস্টকে উদ্দেশ্য করে গিফট পাঠিয়েছে। ঠিক সেইমভাবে দেখা যাচ্ছে এই স্টোরিতেও বুদ্ধিমত্তা ব্যবহার করে ডেলা এবং জিম একে অপরকে গিফট দিয়েছিল। সেটির সাথে ওই মিঝাইদের সাথে তুলনা করার মাধ্যমেই এই স্টোরিটি তিনি নামকরণ করেছিলেন দ্য গিফট অব দ্য মিঝাই। আশা করি বুঝতে পেরেছ। যাই হোক, তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনার টপিক। আশা করি টপিকটির পুরোপুরি ঘটনা প্রবাহ এবং নামকরণের ইতিহাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।